প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের দ্বাদশ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে, অর্থাৎ দ্বাদশ অধ্যায়ে যখন আমরা পারিবারিক হিসাব ব্যবস্থা বা পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীগুলো প্রস্তুত করতে যাই, যে সকল সূত্রগুলো আমাদের এখানে দরকার পড়ে সেই যাবতীয় সূত্রগুলো আমরা এখন একটু দেখে নিব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সূত্রে বলা হয়েছে সমাপনী হাতে নগদের পরিমাণ। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক হাতে নগদ, এটার সাথে আমাদের যোগ করতে হবে যাবতীয় যা যা নগদ প্রাপ্তি সমূহ আছে বা নগদ প্রাপ্ত সমূহ আছে সেই প্রত্যেকটা আমাদের যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে যাবতীয় নগদ প্রদান সমূহ। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রারম্ভিক হাতে নগদের সাথে সকল প্রাপ্তিগুলো যোগ করব এবং প্রদানগুলো মাইনাস করব। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি আমাদের নগদ প্রাপ্তি এবং প্রদান হিসাবের কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা যখন পারিবারিক হিসাব ব্যবস্থা তৈরি করি, একদম প্রথম যে ধাপ প্রাপ্তি প্রদান হিসাব, সেই প্রাপ্তি প্রদান হিসাবের কাজটাকেই আমরা এখানে সূত্র আকারে লিখেছি। অর্থাৎ প্রাপ্তি প্রদান হিসাবের জেডটাকে আমরা কিন্তু বলে থাকি সমাপনী হাতে নগদের পরিমাণ। তাহলে আমরা সমাপনী হাতে নগদ পেতে পারি প্রারম্ভিক হাতে নগদের সাথে নগদ প্রাপ্তিগুলো যোগ করে এবং প্রদানগুলোকে মাইনাস করে। তারপর আমরা দ্বিতীয় যে সূত্রটা, ঠিক প্রথম সূত্র থেকে আমরা এই সূত্রটা পেতে পারি। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আমরা কিভাবে প্রারম্ভিক হাতে নগদ পেতে পারি। দেখো, আমরা কিন্তু এই প্রথম সূত্র থেকেই প্রারম্ভিক হাতে নগদের পরিমাণ সম্পর্কে জানতে পারবো। যেমন যাবতীয় যত নগদ প্রদানগুলো আছে সেই নগদ প্রদানগুলোর সাথে আমরা যোগ করব আমাদের সমাপনী হাতে নগদ এবং সেখান থেকে আমরা মাইনাস করব আমাদের যাবতীয় নগদ প্রাপ্তি সমূহকে। অর্থাৎ প্রদানের সাথে আমরা সমাপনী হাতে নগদ যোগ করব এবং প্রাপ্তিগুলো যদি মাইনাস করে দেই তবেই কিন্তু আমরা আমাদের প্রারম্ভিক হাতে নগদের পরিমাণ পেয়ে যাব। এবার আমরা দেখি আমরা কিভাবে প্রারম্ভিক সম্পদের পরিমাণ পেতে পারি। প্রারম্ভিক সম্পদ বলতে বোঝানো হয় একদম বছরের শুরুতে আমরা যে সকল সম্পদ নিয়ে আমাদের পারিবারিক অবস্থাটা শুরু করি, ঠিক সেই সকল সম্পদ সমূহকে। যেমন নগদ তহবিল, ব্যাংক জমা, বাড়ি, আসবাবপত্র, তৈজসপত্র, বিনিয়োগ, গহনাপত্র, স্থায়ী আমানত, ডিপিএসে জমা, মোটর গাড়ি এবং বিগত বছরের বকেয়া আয়। অর্থাৎ এই প্রত্যেকটা হিসাবই কিন্তু আমাদের পারিবারিক হিসাব ব্যবস্থায় প্রারম্ভিক সম্পদ হিসেবে গণ্য হতে পারে। এরপর দেখতে পাচ্ছি প্রারম্ভিক দায়। তাহলে প্রারম্ভিক দায়ের পরিমাণগুলো কি কি হতে পারে? যেমন পাওনাদার হতে পারে, গৃহ নির্মাণ ঋণ হতে পারে, বন্ধকি ঋণ হতে পারে এবং বিগত বছরের বকেয়া খরচের পরিমাণ হতে পারে। অর্থাৎ আমরা যদি গত বছরের কোনো একটা খরচ নিয়ে এ বছর শুরু করি, এই বছরটা আমরা যতগুলো দায় নিয়ে শুরু করব প্রত্যেকটাকেই আমরা একসাথে বলতে পারি প্রারম্ভিক দায়। এবার চলে আসি ব্যয় অতিরিক্ত আয়। ব্যয় অতিরিক্ত আয় বলতে বোঝানো হয় আয় উদ্বৃত্তকে। সো আয় উদ্বৃত্ত আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমাদের মোট মুনাফা জাতীয় আয় থেকে যদি আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলোকে মাইনাস করি, যে যোগফলটা বা যে উদ্বৃত্তটা পাবো সেটাকেই বলা হয় ব্যয় অতিরিক্ত আয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এখানে আমরা আয় উদ্বৃত্তটা নির্ণয় করছি। এরপর আছে আয় অতিরিক্ত ব্যয়। তাহলে আয় অতিরিক্ত ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয় থেকে যদি আমরা মুনাফা জাতীয় আয়গুলোকে মাইনাস করে দেই তাহলে যে পরিমাণটা পেয়ে যাব সেটাই হচ্ছে আয় অতিরিক্ত ব্যয়। এবার সবার শেষে আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক পারিবারিক তহবিল অথবা শুধু পারিবারিক তহবিল, দুইটাই কিন্তু একই বিষয়। তাহলে পারিবারিক তহবিল আমরা কি করে নির্ণয় করতে পারি? পারিবারিক তহবিল নির্ণয় করার জন্য আমরা কি করব? আমাদের মোট প্রারম্ভিক সম্পদ থেকে যদি আমরা মোট প্রারম্ভিক দায়কে মাইনাস করে দেই তাহলে আমরা আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ সম্পর্কে জানতে পারবো। তাহলে দেখো, এই ছিল আমাদের দ্বাদশ অধ্যায়ের প্রয়োজনীয় কিছু সূত্রাবলী সম্পর্কিত আলোচনা। আশা করছি প্রত্যেকটা সূত্র সম্পর্কে আমরা ভালোভাবে ধারণা পেয়েছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।